চাচা আসেন তো, ঘোড়ার গাড়িতে উঠুন। না, আপনারা যান জমিদার সাহেব। চাচা আসেন তো, কেন মন মালিন্য করছেন? আমরা আপনার পাশে আছি। ইকরামের দিকে তাকাই মুস্তাক সরকার। ইকরাম মুচকি হেসে বলে, দেরি হয়ে যাচ্ছে, আসুন। ঘোড়ার গাড়ির শব্দে চুপচাপ হয়ে যায় সবাই। চাঁদ মিয়া মাথা থেকে হাত নামিয়ে উঠে দাঁড়ায়। ইকরাম আর ইখওয়ানকে দেখে গ্রামের লোকজন হতাশ হয়। তারা জমিদারের আশা করেছিলেন। পিছনে ঢোকেন মোস্তাক সরকার। ছেলের দিকে তাকান। মহিদুলও তাকায়। চোখ লাল বর্ণ হয়ে আছে মহিদুলের। অপরাধের ন্যায় চোখ নামিয়ে নিল। মোস্তাক সরকার ধীর পায়ে ইকরামের পাশের মোড়ায় বসেন। ইকরাম গলা খাকারি দিয়ে বলেন, কি হয়েছে? কেউ খোলাসা করে বলুন। খবর এক ফোঁটাও মিথ্যা বলার সাহস করবেন না। কেউ এগিয়ে আসছে না। ইকরাম খানিক রেগে গেলেন। ইখওয়ান বাঁচ খাই গলায় বলে উঠল, কোন হারামজাদা আগে দেখেছিস ওদের? সামনে আয়। লোকটি কাপা কাপা পায়ে এসে সামনে দাঁড়ায়। মাথা নামিয়ে বলে, আমি দেখছি সাহেব। ইকরাম লোকটির দিকে দৃষ্টি দিলেন। কোনো খারাপ অবস্থায় দেখেছেন ওদের? চাঁদনি লজ্জায় কুকড়িয়ে যায়। স্বপ্নেও ভাবেনি এমন দিন আসবে তার। যে না সাহেব, বাস ধারের নিচে দাঁড়িয়ে ছিল। চাঁদ মিয়ার মাইয়া ওই পোলারে জড়াই ধইরা আসিল। চাঁদনি চোখ বন্ধ করে নেয়। মহিদুল চাঁদনির দিকে কঠিন চোখে তাকায়। ইকরাম মহিদুলের দিকে তাকান। মহিদুলের দৃষ্টি অনুসরণ করে চাঁদনির দিকে তাকালেন। এই মেয়ে, উনি যা বললেন সেসব কি সত্যি? ইকরামের কথায় দুজনেই ইকরামের দিকে তাকালো। উৎসুক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে সবাই। হ্যাঁ সত্যি, নীলিমার কাছে একটা তরকারি গিয়েছিলাম চাঁদনি। সন্ধ্যা হওয়ার কারণে আম্মা এগিয়ে দিতে বলেন। মাঝপথে কুকুরে ভয়ে আমাকে জড়িয়ে ধরে চাঁদনি। চাঁদনি কি সহ সবাই অবাক হয়ে দেখছে মহিদুলকে। কিন্তু সাহেব আসে। ইকরাম হাত উঠিয়ে থামিয়ে দেন লোকটিকে। মহিদুলের দিকে দৃষ্টি রাখেন। তুমি কি বলতে চাচ্ছ তোমাদের মাঝে কোনো সম্পর্ক নেই? মহিদুল এক বাক্যে বলে, না। আছে জমিদার সাহেব। সবাই চমকে ওঠে। মহিদুল অবাক হয়ে তার বাবাকে দেখতে লাগলো। অবাক হয়ে বলে, বাবা, মাথা ঠিক আছে আপনার? ইকরাম মোস্তাক সরকারকে জহুরি চোখ দিয়ে দেখলেন। গ্রামের লোকজনের উদ্দেশ্য বললেন, আপনারা এখন আসুন, আমি বিষয়টা পারিবারিকভাবে মীমাংসা করে দিতে চাই। আর হ্যাঁ, আজকের এই রাতের কথা যেন পাঁচ কেন না হয়। বিশেষ করে আব্বা আর চাচা জানের কাছে যেন এই সব কথা না পৌঁছাতে পারেন। তা না হলে কিন্তু আপনাদের আমি কঠিন শাস্তির ব্যবস্থা করব। সবাই মাথা নামিয়ে কুর্নিশ করে চলে যায়। ভাইজান, আমি যতদূর জানি মহিদুল ওই মেয়েকে পছন্দ করে। ইখওয়ানের কথায় ইকরাম মহিদুলের দিকে তাকালেন। গম্ভীর গলায় বললেন, মোহিত, তুরিনে কি যেন জমিদারকে মিথ্যা বলার কি শাস্তি হতে পারে? আমি আব্বার সাথে একান্তভাবে কথা বলার সুযোগ চাই। ইকরাম মুচকি হেসে বলে। ঠিক আছে মোহিত, 5 মিনিট সময় দেওয়া হলো। মহিদুল তার আব্বার দিকে তাকায়। তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি সরিয়ে মহিদুল বাইরে পা রাখেন। মোস্তাক সরকার ইকরামকে দেখলেন। পরেক্ষণে চাঁদনিকে দেখে মহিদের কাছে গেলেন। ইকরাম শরীফ রহস্যময় হাসি দিয়ে চাঁদনির দিকে তাকিয়ে রইলেন। চাঁদনি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। বাবা, কি বলছেন এসব? কেন করছেন? কেন মোহিত, ভুল কিছু করেছি? মহিদুল উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভুল করেছেন। প্রথম যেদিন জানলেন আমাদের সম্পর্কে কথা, সেদিন আমাকে কতই না মারলেন। আপনার পায়ে পড়ে যখন চাঁদনিকে চাইলাম, তখন জানিয়ে দিলেন জমিদার বংশের নিয়ম, জানিয়ে দিলেন গ্রামের নিয়ম কানুন, বুঝিয়ে দিলেন গ্রামের বউদের করুণ ইতিহাস। এত কিছু জেনেও কেন মেয়েটাকে বিপদে ঠেলে দিচ্ছেন আব্বা? তোকে আমি শিক্ষা দিয়েছিলাম এই দিন দেখার জন্য মোহিত। এই শিক্ষা দিয়েছি তোকে। একটা মেয়েকে কলঙ্কের দাগ লাগিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আব্বা, আমি চাঁদনির ভবিষ্যতের ভালোর জন্য এমনটা করছি। দয়া করে আপনি। একটা রাতের ব্যাপারই মোহিত। আব্বা, আপনি পাগল হয়ে গেছেন। হাত জোর করছে আব্বা। মোস্তাক সরকার হাত উঠিয়ে থামিয়ে দেন মোহিতকে। একটা মেয়ের সারা জীবনের ব্যাপার আছে মোহিত। কলঙ্ক নিয়ে অন্যের ঘরে সুখে সংসার করা সম্ভব না। আশা করি আমার কথার উপর দিয়ে আর কথা বলবে না। মহিদুল কি বলবে আর ভাষা খুঁজে পায় না। নিরুপায় হয়ে চোখ রাবিয়ে নেয়। মোস্তাক সরকার ভিতরে গেলেন। তপ্ত শ্বাস ফেলে পিছনে পিছনে গেলেন মহিদুল। চাঁদ ভাই, আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিতে কোনো আপত্তি নেই তো? মোস্তাক সরকারের কথায় সবাই চাঁদ মিয়ার দিকে তাকালো। মহিদুল তাকায় চাঁদনির দিকে। চাঁদনি অপরাধের ন্যায় চোখ নামিয়ে নিল। সে আর যাই হোক এইভাবে কখনোই চায়নি। অভাগী মেয়ে নিজের ভালো বুঝলে না। জীবনের নতুন মোড়ের জন্য প্রস্তুত হয়ে যাননি। খুব অহর্ষণীয় দিনের আগমন আসতে চলেছে। কোনো আপত্তি নেই ভাইজান, আপনারা যা ভালো হয় কইরেন। চাঁদ মিয়ার কথায় হুঁশ হয় মহিদের। তবে আমার কিছু শর্ত আছে জমিদার সাহেব। বলে ফেলুন চাচা। ইখওয়ান রহস্যের হাসি দিয়ে তাকিয়ে আছে মহিদুলের দিকে। মহিদুল তাকিয়ে আছে চাঁদনির দিকে।
আমি 3 মাস সময় চাই সাহেব। বুঝতেই পারছেন, পরিবার আছে আমার, একটাই ছেলে, ধুমধামে বিয়েটা দিতে চাই। কাল সন্ধ্যায় এসে আকত পরিয়ে রাখবো। 3 মাস পর চাঁদনি মাকে বাড়িতে তুলবো। তবে চাঁদ মিয়া চাইলে ছেলে যাওয়া আসা করতে পারবে। আইব না কেরে? আইব। বউ থুইয়া তাগরা জোয়ান পোলা আবার থাকতে পারবো নাকি? চাঁদনির দাদির কথায় মোহিত চিবুক নামিয়ে নিল। চাঁদনি দৌড়ে ঘরে গেল। ইখওয়ান ভ্রুকুচকে তাকায় মোস্তাক সরকারের দিকে। ইকরাম তাকিয়ে আছে শান্ত হয়ে। বুদ্ধি আছে এই লোকের, আমার থেকেও দেখছি বড় খেলোয়াড়। ভাববা না দিয়ে পারছি না। ঠিক আছে চাচা, আপনার কথাই রইল। তাহলে কাল আকদের দিন ঠিক করা হলো। কি চাঁদ মিয়া, আমরা আমন্ত্রিত তো নাকি? একগাল হাসে চাঁদ মিয়া। জি সাহেব, আপনারা আমন্ত্রিত। ইকরাম ইখওয়ান উঠে দাঁড়ালেন। মোস্তাক সরকার উঠে গিয়ে চাঁদ মিয়ার সাথে কোলাকুলি করলেন। ইকরাম মহিদুলের কাঁধে হাত রাখলেন। শুভকামনা রইল মহিন, নতুন জীবন নতুনভাবে শুরু হোক। মুচকি হেসে বাহিরে চলে যায় ইকরাম শরীফ। ইখওয়ান একগাল হাসে। সামনে এসে দাঁড়ায় মহিদুলের। কি বন্ধু, বিয়ে তাহলে করছো? চিন্তা করো না, তোমার বাসর এই বাড়িতেই হবে। সে দায়িত্ব আমার। একসাথে না হয় বাসর করব, কি বলো? মহিদুল ভ্রুকুচকে তাকায় ইখওয়ানের দিকে, বিদ্রুপের হাসি দিয়ে বলে, ভয় পেলে বন্ধু? আরে ভয় পেও না, মজা করলাম। তবে দেখা হচ্ছে বাসর ঘরে। বলেই চলে গেলেন ইখওয়ান। মহিদুল দাঁড়িয়েই রইল। মোস্তাক চাঁদ মিয়ার সাথে কথা শেষ করে মহিদুলকে আসতে বলে বেরিয়ে গেলেন। এগিয়ে দিতে পিছনে গেলেন চাঁদ মিয়া। মহিদুল চাঁদনির ঘরের দিকে তাকালো। চাঁদনির দাদি ফুলমাই বেগম চাঁদনিরে ডাকলো। ও চাঁদনি, নাতি জামাই তোরে খুঁজে, একটু বাইরে আয়, কথা কইয়া যা। মোহিত ভ্যাবাচাকা খেয়ে দাদির দিকে তাকালো। দাদির চোখে মুখে খুশির চিহ্ন। চাঁদনি লজ্জায় আর বের হলো না। মোহিত পুনরায় তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। আর দাঁড়ালো না, পিছনে ফিরে চলে গেল। সকালবেলা আসমানি বেগম এসব শুনে অনেক চিল্লাচিল্লি করছিলেন। অমন কালো মেয়েকে তার সুন্দর ছেলের বউ হিসেবে কিছুতেই মেনে নিবে না। আজ মোস্তাক সরকার ব্যবসায় যাননি, উঠানে বসে টাকা গুনছেন। মহিদুল সেই রাত থেকে শুয়ে আছে। মুবিন স্কুলে যাইতে না চাওয়ায় আসমানি বেগম সব ক্রোধ মুবিনকে মেরে ঝেলছে। স্বামী স্ত্রীর মাঝে এক প্রকার ঝগড়া হয়ে গেছে। মোস্তাক সরকার ঝগড়ার মাঝে এও বলেছেন, আসমানি যদি বিয়েটা না মেনে নেন তবে তাকে তালাক দিবে। সেই ভয়ে আসমানি বেগম আর টু শব্দ করেননি। এত কিছু হয়ে গেল, মহিদুল তবুও ওঠেনি। নীলিমাও ভয়ে আর ডাকেনি। সে চুপচাপ পুকুর পাড়ে বসে তার আব্বা আম্মার ঝগড়া শুনছিল আর কেঁদেছিল। এখনো পর্যন্ত সব ঠিকঠাকই আছে। আসমানি বেগম ছেলের বিয়ের জন্য কয়েকজন কাছের মহিলাদের সাথে নেওয়ার তাগিদে বেরিয়েছিলেন। মোস্তাক সরকার মহিদুলকে জোর করে বন্দরে পাঠিয়েছেন সকালে বিয়ের কেনাকাটা করার জন্য। উনি এখন বারান্দার চৌকিতে এক হাত কপালে দিয়ে শুয়ে আছেন। ঘুমাচ্ছেন কিনা বোঝা যাচ্ছে না। মুভিন এখনো স্কুল থেকে আসেনি। জ্যৈষ্ঠ মাসের গরমে অতিষ্ঠ হয়ে নীলিমা বিকেলের শেষ মুহূর্তে পুনরায় গোসলে ঢুকেছে। গোসল শেষে নীলিমা মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হলো। সেই মুহূর্তের গেটের দরজা খুলে ঢুকলেন ইকরাম শরীফ। খটখট আওয়াজে নীলিমা পিছনে ফিরে তাকায়। ভেবেছিল মুভিন এসেছে। ইকরামকে দেখে একটু অবাক হয়ে যায়। ইকরাম চোখ বড় বড় করে নীলিমাকে দেখছে। সদ্য গোসল শেষে নীলিমাকে ইকরামের কাছে মনে হচ্ছে ফুটন্ত গোলাপ ফুল। গাল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ঠোঁটের উপর তিলটায় বিন্দু বিন্দু পানি জমেছে। ইকরামের ইচ্ছে করছে তিলটা ছুঁয়ে দিয়ে পানিগুলো মুছে দিতে। ঠোঁটের পাপড়িগুলো আষ্টে পিষ্টে জড়িয়ে আছে পানির ছোঁয়ায়। ইকরামের শেষে এসে পানি হতে ইচ্ছে করলো। ইচ্ছে করছে পানি হয়ে তার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে ছুঁয়ে দিতে। আপনি এই সময়? নীলিমার বলা কথায় তীর এসে বিঁধল ইকরামের বুকে। আর পারল না মনের মধ্যে ইচ্ছে পোষণ করতে। ইচ্ছেগুলো দমিয়ে রেখে বলল, হ্যাঁ, চাচার সাথে কিছু দরকারি কাজ আছে, তার আগে তুমি জলদি ঘরে যাও। নীলিমা বারান্দায় শুয়ে মোস্তাক সরকারের দিকে তাকিয়ে দেখলো। পুনরায় ইকরামের দিকে তাকালো। কি হলো নীলাবতী, দোহাই লাগে, এক্ষুনি ঘরে যাও। নীলিমা নরম কণ্ঠে বলল, আমার নাম নীলিমা সরকার সাহেব, অযথা নামে ডাকবেন না, কবিরা গুনাহ হয়। নীলিমার নরম কণ্ঠে বলা কথাগুলো ইকরামের বুকে এফোড় করে দিচ্ছে। তা যদি নীলিমা জানতো, একটু হলেও ইকরামের জন্য সহানুভূতির জন্ম নিত। ইকরাম মুচকি হাসলেন। ভুল হয়ে গিয়েছে, দয়া করে মাফ করুন। ঘরে যাবেন নাকি অন্য কোনো ব্যবস্থা করতে হবে? নীলিমা ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, আমাকে ঘরে যাবার জন্য এত তাড়া দিচ্ছেন যে? মাবুদ, এই মেয়ে এমনি হলে কথাই বলে না। আজ দেখেন কথার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।
আর কত রূপে মুগ্ধ হওয়া বাকি আছে মাবুদ। মনে মনে বিড়বিড় করছে ইকরাম, গলা খাঁকারি দিয়ে বলল। বাইরে থেকে আরো লোক আসবে, তাই সতর্ক করলাম। এখন তোমার ইচ্ছে। নিজেই ভ্যাবলার মতো তাকিয়ে থাকে, আবার আসছে সতর্ক দিতে। মনে মনে কথাটি বলে সামনের দিকে পা বাড়িয়ে বলল, ভেতরে আসুন, আব্বাকে ডেকে দিচ্ছি। ইকরাম বসার কিছুক্ষণ পর ইখন ও চাঁদ মিয়া আসেন। তারা মূলত এসেছিল দেনমোহর নির্ধারণ করতে। মোস্তাক সরকার যৌতুক নিবে না, দেনমোহর ধার্য করা হয় 5,000। এর মধ্যেই আসমানি বেগম আসেন, তাদের কিছু শুকনো খাবার পানির ব্যবস্থা করেন। নীলিমাকে বকতে ভুললেন না। ইকরাম নীলিমার প্রতি আসমানির এমন ব্যবহারে হতবাক হয়ে গেলেন। মোস্তাক সরকার ফিচেল হেসে বললেন, ও এমনি জমিদার সাহেব, কিছুক্ষণ পর আবার মেয়েকে বুকে আগলে নিয়ে আদর করবেন। ইকরাম জোরপূর্বক হাসলেন। মোস্তাক সরকারের কথা বিশ্বাস করলেন না। ইখওয়ান চা খেতে খেতে নীলিমাকে এক নজর দেখার মনস্থির করলেন, তাই হঠাৎ বলেই ফেললেন, তা কই আপনার মেয়ে? ডাকুন চাচা, এক নজর দেখি। মোস্তাক সরকারের অজানা ভয়ে বুক কেঁপে উঠল। ইকরাম খাবার আর মুখে দিতে পারল না। আসমানি বেগম হন্তদন্ত হয়ে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসলেন। আসলে জমিদার সাহেব, নীলিমা এখন ঘুমাইছে, না হইলে ডাকতাম। ব্যস্ত হবেন না চাচি, আপনার মেয়ে তো দেখার জিনিস না যে দেখাই রাখবে। কি বলিস ইকওয়ান? ইখওয়ান জোরপূর্বক হাসলো। হ্যাঁ তাই তো, বাদ দিন। ইখওয়ান মনে মনে ক্ষুব্ধ হয়, ইকরামের প্রতি খেপে যায়। চাঁদনিদের বাড়ি রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, চারপাশে হই হুল্লোড়ের কানের নাজেহাল অবস্থা। চাঁদনির একমাত্র ফুফু ফুফা ও তাদের 10 বছরের মেয়ে তাসমিনা এসেছে। নীলিমা সহ আরো কয়েকজন চাঁদনির ঘরে এসেছে। নীলিমা নিকাব সরিয়ে চাঁদনিকে দেখতে থুতনিতে হাত দিয়ে তুলে ধরলো। মাশাআল্লাহ, ভাবিজানকে অনেক সুন্দর লাগছে, তাই না মুবিন? বুবু, ভাইয়া তো সন্ধ্যার মতোই আবার উল্টে পড়ে যাবে ভাবির উপর। চাঁদনি লজ্জায় চিবুক নামিয়ে নেয়। নীলিমা ঠোঁট টিপে হাসে। নীলিমা চাঁদনির হাত মুঠোয় নিয়ে বসে থাকলো। কিছুক্ষণ পর গল্প গুজব করতে লাগলো। পারুল আর তাসমিনা এতক্ষণে ভাব জমিয়েছে, কেউ দেখলে বলবে না এরা আজকেই পরিচিত হলো। তারা দুজন চেয়ারে বসে গল্প করছে আর হাসছে। তাদের দূর থেকে পর্যবেক্ষণ করছে ইখওয়ান। ইখওয়ানের হাতে সিগারেট। রাজীব কানে কানে ফিসফিস করে বলল, সাহেব 2টা খাসা মাল। ইখওয়ান চোখ রাঙায়। রাজীব অপরাধীর ন্যায় মাথা নামিয়ে নেয়। বেয়াদব, অন্য এলাকার মাইয়া ওইটা, ভুলেও তাকাবি না। ভাইজান শুনলে আস্ত রাখবে না। রাজীব মাথা তুলে দাঁত কেলিয়ে হাসে। ইখওয়ান দু ঠোঁটের মধ্যে দিয়ে ধোয়া ছাড়তে লাগলো। সাহেব লাগবে নাকি? আনবো? ইখওয়ান পৈশাচিক হাসি দিল। মন তো চাচ্ছে কিছু একটা কর। আমি কখনো এমন সুন্দর ঘোড়ার গাড়ি দেখি নাই। তাসমিনের কথায় পারুল হাসে। ওইটা আমাকে জমিদার সাহেবের ঘোড়া, কাছে থেকে দেখবি। দেখমু, নিয়ে যাবা আমারে? ঠিক আছে, আয়। কিছুক্ষণ দেখার পর ঘোড়ার বাহক এসে পারুলদের তাড়িয়ে দেয়। তারা দুজনই দৌড়ে আসে। দুজনের মুখে তৃপ্তির হাসি। গেটের ভিতর দিয়ে কথা বলতে বলতে তাসমিনা আগে ঢুকলো। পারুল কিছু বলে ভিতরে পা দিবে তার আগেই পুরুষালীর শক্ত হাত পারুলের মুখ চেপে ধরলো। কিরে, একা একা বক বক করছিস কেন? তাসমিনা পিছন ফিরে তাকায়, পারুলকে দেখতে পায় না। ঠোঁট উল্টিয়ে ভাবে, তারপর বলে, এইখানে তো ফারুলা পাচ্ছিল আম্মা। এই মাইয়া তো দেখি উড়ান চন্ডি। হইছে, যা চাঁদনির লগে গিয়া বস। কাজে বিয়ে পড়াতে শুরু করলো। উঠানে মহিদুল আর চাঁদনিকে একসাথে বসানো হয়েছে। ইখওয়ান একপাশে দাঁড়িয়ে আছে। ইকরাম শরীফ মাঝে মাঝে ইখওয়ানকে পর্যবেক্ষণ করছে, যেন অকাজ না করে বসে। রাজীব কোথা থেকে হনহনিয়ে এলো। ইখওয়ানের কানে ফিসফিস করে কিছু বলল। মুহূর্তেই ইখওয়ান অগ্নিমূর্তি হয়ে রাজীবের দিকে তাকালো। রাজীব চোখ নামিয়ে নিল। ইকরামের চোখে বিষয়টা ধরা পড়লো। পরে আলোচনা করবে বলে মনস্থির করলো। ইখওয়ান ফিসফিস করে বলল, তোদের পরে দেখছি কুত্তার বাচ্চা। বলা শেষে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। বাইরে থেকে আসা পারুল ইখওয়ানের বুক বরাবর ধাক্কা খায়। পারুল কপালে হাত বুলিয়ে কিঞ্চিত রেগে গিয়ে বলে, কি ব্যাপার জমিদার সাহেব, মোর সামনেই খালি কেন ঘুরঘুর করেন? ইখওয়ান ধমক দিতে গিয়েও থেমে যায়। নিচু স্বরে বলে, আমি তোমার সামনে ঘুরঘুর করি বেয়াদব মেয়ে? তা নয় তো কি, যখন দেখা হয় তখনই দেখি তো মোর সামনে পড়েন। মহিদুল ভাইয়ের বিয়া না দিয়ে আপনার আগে বিয়ে দেওয়ান লাগতো। চটছে গাল লাল করে দেবো, সর সামনে থেকে। হাত দিয়ে সরিয়ে দেয় ইখওয়ান।
পারুল ঠোঁট বেঁকিয়ে বেয়াদ্দপ জমিদার বলে উঠানে যায়। এতক্ষণে বরকনের সামনে আয়না ধরা হয়েছে। মহিদুলকে সবাই জিজ্ঞেস করছে আয়নায় কি দেখতে পাচ্ছে। আয়নায় দূর দূর বুক নিয়ে তাকিয়ে আছে চাঁদনি। ঘোর লাগা কণ্ঠে মহিদুল বলল, আমার হৃদয় আকাশের চাঁদ বলতো নাকি? সবাই উচ্চ স্বরে শব্দ করে হেসে উঠল। চাঁদনি লজ্জায় চোখ নামিয়ে নিল। মহিদুল একইভাবে তাকিয়ে রইল। নীলিমা পারুলকে খোঁচা দিয়ে মৃদু স্বরে বলল, কোথায় গিয়েছিলিস পারু? অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পেলাম না। পারুল ফিসফিস করে বলে, লতিফ ভাই আইছিল দেখা করতে। আজকাল তোদের আমার হিংসে করতে ইচ্ছে হয়। পারুল মৃদু হেসে ওঠে। সাথে নীলিমাও। বউ যেহেতু নিয়ে যাবে না, তাই গ্রামের নিয়ম অনুযায়ী মহিদুলকে চাঁদনিদের বাসায় রেখে যাওয়া হলো। 3 দিন পর ছেলেকে এসে নিয়ে যাবে মোস্তাক সরকার। জমিদার বাড়ির ঘোড়ার গাড়িতে ফিরেছে নীলিমারা। মোস্তাক সরকারের কোলে মুবিন ঘুমিয়ে আছে। নীলিমার পারুল একসাথে বসে আছে। নীলিমা অনেকবার ইকরামকে পর্যবেক্ষণ করলেও ইকরাম শরীফ আজ সারাদিন একবারও নীলিমার দিকে ভুল করেও তাকায়নি। তা নিয়ে নীলিমার মন খারাপ। ইকরাম শরীফ সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা ইকরামকে দেখছে, পারুল সবার দিকে একবার করে দেখছে। নিয়ে আমাকে না দেখলে না দেখুক, তোর মন খারাপ হবে কেন? বেহাপনা মেয়ে হয়েছে তোর নীলিমা। তুই কি জমিদারকে ভালোবেসে ফেলেছিস? ছি ছি, কি ভাবছিস এসব? উনি কোথায় আর তুই কোথায়? উফ, আমিও না আর ভাববো না এসব। মাবুদ, মাবুদ এসব থেকে আমাকে রক্ষা করেন। আমি এসব ভাবতে চাই না। কিন্তু কিন্তু তাই বলে একবারও তাকাবে না আমার দিকে? পারুল তার হাতের কনুই দিয়ে খোঁচা মারলে নীলিমার হুঁশ ফিরে। ইকরাম নীলিমার দিকে তাকালেন। মোস্তাক সরকার হকচকিয়ে গেল। কি হয়েছে আম্মা? কোথায় ব্যথা পেলেন? ব্যস্ত হবেন না আব্বা, পারুল মজা করে খোঁচা দিয়েছে। মোস্তাক সরকার আর কিছু বললেন না, ইকরামের দিকে তাকিয়ে বললেন, জমিদার ইখওয়ান সাহেব কি চলে গেছেন? বিয়ে পড়ার আগে বের হয়ে যেতে দেখেছি, সঠিক জানি না চাচা। নীলিমা ফিসফিস করে পারুলকে বলল, খোঁচা দিলে কেন পারুল? কোনো সমস্যা হয়েছে? পারুলে ফিসফিস করে বলল, বুবু, তুই তো জমিদারকে গিলে খাচ্ছিলি, ওইভাবে তাকিয়েছিলি কেন? বেশি বুঝিস না, চুপ থাক। না। নীরবতায় নিমজ্জিত হয়ে যায় সবার মধ্যে নীরবতা। শুধু ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মাঝে মাঝে কুকুর শিয়ালের ডাক দূর হতে ভেসে আসছে। মোস্তাক সরকার চোখ বন্ধ করে ঝিমোচ্ছে। নীলিমা হঠাৎ মুখের পর্দা সরিয়ে রাখলো। পারুল হকচকিয়ে কিছু বলতে গেলে নীলিমা মুখ চেপে ধরে মিনমিন করে বলে, চুপ থাক পারুল, আব্বা জেগে যাবে। পারুল মাথা ঝাঁকিয়ে চুপ থাকলো। নীলিমা ইকরামের দিকে তাকাতেই দেখলো ইকরাম নেশালো চোখে তাকিয়ে আছে। বোকা বনে গেল নীলিমা। চিবুক নামিয়ে জিভ কাটলো। পারুল হা মেলে একবার নীলিমাকে দেখছে, আর একবার ইকরাম শরীফকে দেখছে। নীলিমা কিছুক্ষণ চোখ তুলে তাকালো। ইকরাম তাকিয়েই আছে। নীলিমার বনের উঠানে রঙিন প্রজাপতিগুলো ডানা মেলে উঠতে লাগলো। সহসাই বুকে উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হলো। চোখে ফুটে উঠলো খুশির ঝিলিক। নীলিমার অবস্থা বুঝতে পেরেই ইকরাম ঠোঁট এলিয়ে হাসে। নীলিমা মুচকি হেসে বাইরে দৃষ্টি রাখলো। ইকরাম পারুলের দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলল, এই মেয়ে, এত বড় হা করে কি দেখছ? মশা ঢুকবে তো। পারুল মুখ বন্ধ করে নেয়। নীলিমা ফিক করে হেসে ওঠে। সহসাই ইকরাম চোখ বন্ধ করে নেয়। এত মুগ্ধতা আর সইতে পারছে না ইকরাম। বুকের হৃৎপিণ্ডটা এবার বেরিয়ে আসার উপক্রম। হাত নিষ্পিস করছে নীলিমার ওই কালো তিল ছুঁয়ে দিতে। বারবার ঢোক দিলে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করছে ইকরাম শরীফ। আচমকাই ঘোড়ার গাড়ি থেমে গেল। নীলিমাদের বাড়ি এসে গেছে। ইখওয়ান কথা রেখেছে। বন্ধুর বাসর ঘর নানান ফুল দিয়ে সাজিয়েছে। চারপাশের বেড়ার ছোট ছোট ফাঁক দিয়ে চাঁদের আলোর কিরণ আসছে। আধভাঙা জানলা দিয়ে জোনাকিরা যাওয়া আসা করছে। খাটের উপর হাজারো ফুলের মাঝে বসে আছে চাঁদনি। কিছু দূরত্বে বসে আছে মহিদুল। দুজনের মনে চলছে হাজারো নতুন অনুভূতি। দুরু দুরু বুক নিয়ে বসে আছে চাঁদনি। মহিদুল এগিয়ে এসে সামনে বসলো। ঘোমটা সরিয়ে দেয় মহিদুল। চাঁদনি লজ্জায় চোখ বন্ধ করে নিল। তোমার জীবনে নতুন মোড় আসতে চলছে চাঁদনি। মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হও, শুরুতেই ভেঙে পড়িও না যেন। চাঁদনি বুঝতে পারলো মহিদুলের গলা কাঁপছে। চোখ মেলে তাকিয়ে মহিদুলকে দেখতে লাগলো। এমন কথার মানে বুঝলো না চাঁদনি। প্রশ্নিত চোখে চেয়ে আছে। মহিদুল মলিন হাসলো। খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে দৃষ্টি রেখে বলল, তুমি নিজেও জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে। অজানা ভয়ে চাঁদনি কেঁপে উঠলো। নিজেও খাট থেকে নেমে ধীর পায়ে মহিদুলের পাশে এসে দাঁড়ালো। আমারে মাফ করো মাহিদ, বিশ্বাস করো আমি এভাবে তোমায় চাইনি।
তোমার সম্মতিতে তোমায় চেয়ে এসেছি এতদিন, ভাবতেই পারিনি এমনটা হবে। মোহিত চাঁদনির দিকে তাকালো, কাঁধে হাত রাখলো। চাঁদনি কিঞ্চিত কেঁপে উঠলো। তোমাকে কিছু কথা বলা আছে চাঁদনি। কথাগুলো শোনার পর হয়তো তুমি ভেঙে পড়তে পারো। আজকে করা কাজের জন্য হয়তো প্রস্তাবে বুঝতে পারবে কি ভুলটাই না করেছো। তাই শুরুতেই তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দিও চাঁদনি। মুচকি হাসলো চাঁদনি। তোমারে তো পেয়েছি মোহিত, এরপরে যদি আর কোনো অগ্নি পরীক্ষা দেওয়ার লাগে আমি প্রস্তুত। তুমি কও, আমি ভেঙে পড়বো না। কাঁধ থেকে হাত নামিয়ে নেয় মোহিত। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিজেকে আশ্বস্ত করলো। বাইরে দৃষ্টি রেখে কিছু বলার আগেই দরজায় কেউ শব্দ করলো। মোহিত অসহায় চোখে চাঁদনির দিকে তাকিয়ে রইল। চাঁদনির চোখে কৌতূহল। মহিদুল পারলো না সব খুলে বলতে, না পারলো তার বউকে আগলে রাখতে। চোখ বন্ধ করে নিল মোহিত। দরজায় পুনরায় শব্দ করলো কেউ। মোহিত চোখ মেলে চাঁদনির কপালে আলতো করে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। চাঁদনিও দ্বিধাদ্বন্দ্ব ভুলে শক্ত করে জড়িয়ে ধরলো। চাঁদনিকে ছাড়িয়ে পা বাড়ালো দরজা খোলার উদ্দেশ্যে। দেখতে দেখতে কেটে গেল 2টা মাস। মাঝে মধ্যে মহিদুল বন্দর থেকে আসে, বেশি সময় চাঁদনির সাথেই থাকে। এই নিয়ে আসমানি বেগমের হা হুতাশের শেষ নেই, যদিও আসমানির কথা কেউ পাত্তা দেয় না। প্লাবনকে মহিদুল একদিন পেয়ে খুব মেরেছে। বিচার সালিশীয় হয়ে গেছে। বিচক্ষণ বুদ্ধির মহিদুল বিষয়টা মিথ্যে দিয়ে সামলিয়ে নেয়। এর মধ্যে ইকরাম আর নীলিমার দেখা হয়েছে, কিন্তু কথা হয় নাই। পথে ঘাটে লোকজন থাকায় ইকরাম শরীফ নীলিমাকে এড়িয়ে চলেছে। পারুলকে নীলিমার সব ঘটনা খুলে বলেছে। পারুল তার ভাইয়ের উপর খুব রেগে যায়। পারুল তো ইকরাম শরীফকে মনে মনে দুলাভাই মেনেই নিয়েছে।